সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন লোকাল পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আমরা নিয়মিত যতই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে ততই স্থানীয় নির্বাচনের ডামাডোল, বিশেষ করে যারা লোকাল পলিটিক্সে জড়িত তাদের ব্যস্ততা বেড়েছে। সেই ব্যস্ত মানুষদের নিয়ে আমাদের এই আয়োজনে আজকে আমাদের সাথে রয়েছেন আখতারুজ্জামান শামীম, যিনি শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বর্মি বিএনপির যে কমিটি রয়েছে সেই কমিটির সদস্য সচিব। আখতারুজ্জামান শামীম, আপনাকে স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম। আপনি জানেন যে আমরা আসলে স্থানীয় পলিটিক্স নিয়ে আলোচনা করি। স্থানীয় অর্থাৎ লোকাল পলিটিক্সে আপনাদের কি বর্তমান সময় কি ঘটছে, আপনারা কি করছেন, জনগণের জন্য আপনাদের কি প্ল্যান, জনগণ আপনাদের কাছ থেকে কি চায়, সব মিলে জাতীয় নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আপনারা জানেন যে সেই 31 দফা বাস্তবায়ন নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, সব মিলেই কিন্তু আমরা আলোচনা করে থাকি। আপনি যেহেতু শ্রীপুরে রয়েছেন, বর্মি ইউনিয়ন পরিষদের আপনি সদস্য সচিব, সেখানকার মানুষের জন্য আসলে এখন পর্যন্ত আপনাদের কি করণীয়, যদি ইন এ ব্রিফ আপনি বলতে চান যে আসলে কি করেছেন সেখানকার মানুষের জন্য। আসলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশে আমাদের শ্রীপুর উপজেলা তথা গাজীপুর 3 আসনের আমাদের শ্রদ্ধেয় নেতা ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির 31 দশা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উনি সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং ওখানকার আমাদের যত বিএনপির দলীয় নেতাকর্মী আছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের বর্মিতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রশাসন এবং আমাদের বিএনপির সর্বস্তরের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ অনেক সন্ত্রাসীকে প্রশাসন ধরতে সক্ষম হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলমান এবং আমাদের 31 দশা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি আমাদের কর্মসূচি সাকসেস করার জন্য এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা তারেক রহমানের নির্দেশে এবং আমাদের গাজীপুর 3 আসনের আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশে, ওনার নেতৃত্বে এবং উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে আমরা সন্ত্রাস এবং মাদকমুক্ত শ্রীপুর করবো ইনশাআল্লাহ। হ্যাঁ শ্যাম ভাই, ধন্যবাদ আপনাকে। একটি বিষয় আপনি যেমন বললেন যে জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা কাজ করছেন, জনাব তারেক রহমান কিন্তু এরই মধ্যে বলেছেন যে আমাকে আগামী দিনে রাষ্ট্রনায়ক বলবেন না, এটি একটি নির্দেশনা ওনার পক্ষ থেকে, সেটি আপনারা মানছেন না কেন? জায়গাটা আগে পরে অনেক সময় বলতাম, আমরা আসলে উনি আমাদের আইডল। অবশ্যই উনার গোটা বাংলাদেশের তরুণ সমাজের তরুণদের, আমি যেহেতু তারুণ্য নির্ভর লোক, আমার যদিও বয়স 45 বাট আমি সবসময় 25 ধারণ করি মনের ভিতর। আচ্ছা, ওনার নির্দেশের মধ্যে যেমন উনি বলেছেন যে আপনারা নির্বাচনের এবার বিজয়ের যে পথ সেটি খুব একটা মসৃণ নয়, উনি বলেছেন বারবার, ওনার বক্তব্যে আমরা শুনেছি যেমন তারেক রহমান বলেছেন। সেই জায়গায় স্থানীয় প্রতিনিধি যারা রয়েছেন তারা আসলে যারা লোকাল পলিটিক্স করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে এই যে ওনার নির্দেশনাগুলো, যে সাধারণ মানুষের সাথে ভোট যখন চাইতে যাচ্ছেন আপনারা, তাদের কাছ থেকে ভোট প্রাপ্তির যে একেবারে সহজ কৌশল সেটি না নিয়ে, এর আগে আমরা দেখেছি যে 15 বছরে ফ্যাসিবাদ কায়েমের সময় ভোট দিতে পারেন এই সাধারণ মানুষ, এবার সেই মানুষগুলো ভোট দিতে যেতে পারবে কিনা সেটি নিশ্চয়তা দেওয়ার জন্য আপনারা কি কাজ করছেন? আমরা জনগণকে আশ্বস্ত করছি এবারে নির্বাচন হবে এক সুষ্ঠু, নিরপেক্ষ এবং নির্ভেজাল একটি ইলেকশন হবে। সেই ইলেকশনে আমাদের জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং যে যার ইচ্ছা মতো ভোট প্রয়োগ করতে পারে। এদিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের স্বৈরাচারের কিছু দোসর আমাদের দলের লোকের সাথে মিশে অনেক ধরনের অপকর্ম করে যাচ্ছে। যেমন বিশেষ করে মাদকের ছড়াছড়ি, এটা বিগত 17 বছর মাদকের যারা ছিল, মানুষ তো একদিনে চেঞ্জ হয় না, তারা এখনও বিভিন্নভাবে ছদ্মবেশে আমাদের বিভিন্ন লোকজনকে ইমোশনাল ব্যাকব্রেন করার চেষ্টা করতেছে এবং করতেছে। আমরা যতটুকু সম্ভব তৃণমূলের যারা আমরা নেতৃত্ব দিই, আমরা চেষ্টা করতেছি সন্ত্রাস এবং মাদক চিরতরে নির্মূল করার জন্য। আমাদের কাছে অভিযোগ আছে যে স্থানীয় পর্যায়ে লোকালি যে এইসব সুবিধাবাদী, আপনি যেমনটা বললেন যে মাদকের যারা পেছনে ছিল, নেপথ্যের যারা কারিগর ছিল, তারা সেই কুশীলবরা আবারও বিএনপির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই আশ্রয়দাতা কারা আসলে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? আসলে রিসেন্টলি আমাদের একটা শ্রীপুর উপজেলা একটি কমিটি হয়েছে, উপজেলা এবং 8টি ইউনিয়নের কমিটি হয়েছে। সেখানে দক্ষ এবং যারা এই সমস্ত কাজে জড়িত না তাদেরকে নিয়ে আমাদের উপজেলা বিএনপির একটি কমিটি দেওয়া হয়েছে। আশা করি এই কমিটির নেতৃত্বে আমরা আরও সামনে ভালো কিছু করব ইনশাআল্লাহ।
আপনাদের পাশাপাশি অন্যান্য জায়গায় কিন্তু কমিটি এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি, অনেক জায়গায় কমিটি দেওয়া হয়নি, সেটা কি প্রভাব ফেলবে, নেতিবাচক কোনো প্রভাব ফেলবে? আশা করি অল্প কিছু জমিতে হয়ে যাবে। নেতিবাচক কমিটি থাকলে কাজ করতে সুবিধা হয়, কমিটি না থাকলে একটু পলিটিক্যালি, কারণ চেইন অফ কমান্ড না থাকলে তো কাজ করতে একটু অসুবিধা হয়। কমিটি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের চাঁদাবাজি হয় কিনা? ধরেন আপনাদের দলের যে চেইন, না, আমাদের শ্রীপুরে আমি সারা মধ্যখানে মধ্যস্বত্বভোগী অনেকে আছে যে আমি ভাইয়ের সাথে কথা বলাই দিব বা আমি অমুক করবো, এরকম একটা দালাল সিন্ডিকেট কিন্তু বিএনপি সুনাম নষ্ট করে সবসময়। সেই সিন্ডিকেটটা আপনাদেরকে, আমাদের শ্রীপুরে গাজীপুর 3 আসনে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের যে এইবার যে কমিটিগুলো হয়েছে সেই কমিটি টোটালি কোনো টাকা পয়সা কোনো কিছু না, সম্পূর্ণ উনি এবং আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সচিব ওনারা নিরপেক্ষ তদন্ত করে কমিটি করলে হয়তো কিছু লোক বাদ পড়ছে, কারণ আমাদের ত্যাগী লোক অনেক, কিন্তু কোঠা তো অনেক। যেমন আহ্বায়ক কমিটি হয়েছে ইউনিয়ন পর্যায়ে 31 সদস্য বিশিষ্ট, উপজেলা হয়েছে 41 সদস্য বিশিষ্ট। এখানে আমাদের উপজেলায় 200 লোক আছে নেতৃত্ব দেওয়ার মতো। এখান থেকে অনেক কিছু লোক বাদ পড়ছে, এই জন্য হয়তো তাদের মন খারাপ, অনেক সময় বিরূপ মন্তব্য করতে পারে। কিন্তু আমাদের এই কমিটিতে কোনো নেশাখোর বা চাঁদাবাজ, ভূমিদস্যু এইবার এই কমিটিতে আসেনি। তাহলে যারা চাঁদাবাজি মাঠে করছে, আমরা এই দিনও জানলাম যে একটা বাচ্চা হলো 10,000 টাকা গিয়ে চাঁদা নিচ্ছে। আপনাদের একদম লোকাল পর্যায়ে যদি কেউ আপনাদের নাম ভেঙে বা যদি কেউ বিএনপি পরিচয় বা পদধারী কারো ভাই বোন হয়ে থাকে, সেটি আসলে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে লোকালি আপনাদের কোনো সুযোগ আছে? আমাদের সেন্ট্রাল থেকে নিতে হবে? এটা লোকালি আমাদের বিএনপির কমিটির ক্ষেত্রে আমাদের লোকালি আমরা আমাদের নেতৃবৃন্দ তার যদি এই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য পাই যে এটার সাথে জড়িত, তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, শোকজ করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে জানাই। আপনার এলাকায় কতজনকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে? আমাদের এলাকায় শ্রীপুরে ইদানিং বহিষ্কার হয় না, কিছুদিন আগে হয়েছিল, আরও 7-8 মাস আগে হয়েছিল। ওদেরকে আবার দলে নেওয়া হয়েছে। কিন্তু তাহলে বহিষ্কার করে কি লাভ হলো? বহিষ্কার আবার হবে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা ক্ষমা চাইছে প্রাথমিকভাবে। তারা যদি কোনো ধরনের কোনো ক্লোতে থাকে তাদেরকে রিমাইন্ডারে রাখা হয়েছে। না, কিন্তু যে কারণে বহিষ্কার করা হলো সেই কারণেই ক্ষমা চেয়ে মুসলেকা দিয়ে ফিরে আসছে? হ্যাঁ, মুসলেকা দিয়ে ফিরে আসছে তারা। আবার তাকে দিয়ে অন্য ঘটনা ঘটবে না সেরকম কোনো? না, ওরকম তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। মানে দলে ফিরে নিলে অবজারভেশনে রাখা হয়েছে। আবারও বহিষ্কার করা হবে যদি বহিষ্কার, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে সুপোর্ট করা হবে যদি কোনো রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে। আমরা যদি একদম কেন্দ্র থেকে দেখি, সেখানেও কিন্তু বহিষ্কার আবার ফেরত নেওয়ার যে টেন্ডেন্সি সেটি কিন্তু থাকে। আমরা দেখেছি যে 5 আগস্টের পর অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে কেন্দ্রে। আপনাদের শ্রীপুর শুধু নয়, ধরেন আপনাদের বর্মিতে ইউনিয়নও যদি বলি, সেখানে আপনারা সবাই তো আর ভালো না, শতভাগ তো আর ভালো হয় না। তো যারা খারাপ তাদের ব্যাপারে কি অভিযোগ দেওয়া যায়? সুযোগ আছে নাকি ভয়? সুযোগ আছে। যেমন 2-1টা যদি বলেন যে আসলে যারা কাউকে শেল্টার দিতে চায় বা সুবিধা নিতে চায়, এরকম এটা 100 জনের মধ্যে 2-4-5 জন থাকতেই পারে। এটা অতীত হয়েছে আমাদের, যখন নাকি আমাদের ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নেতৃত্বে যখন আমাদের শ্রীপুর গাজীপুর 3 আসনের ওনার হাতে যখন নেতৃত্ব হয়েছে, উনি একজন পরিচ্ছন্ন মানুষ, উনি ডাক্তার মানুষ, উনি এসব ব্যাপারে জিরো টলারেন্স আমাদের দলীয় নেতাকর্মীদের সকলকে নির্দেশ দিয়েছেন যাতে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ যারা থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা এবং এদের সাথে কোনো সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে এদেরকে বয়কট করার জন্য বলা হয়েছে। আপনার বর্মিতে কতজন জনসংখ্যা, ভোটার কতজন সাধারণ? বর্তমান আমাদের ভোটার সংখ্যা 55,100 কত অ্যাকচুয়াল, মানে 55,000 ভোটার। হ্যাঁ, ভোটার। আর এমনি সাধারণ আমাদের 2 লক্ষ, প্রায় মোর দেন 2 লক্ষ লোক বসবাস করে। এর মধ্যে হিন্দু কতজন, মুসলমান কতজন? আমাদের হিন্দু ভোটার হবে টোটাল 3000 এর মতো মাত্র। মন্দির আছে? 4000। হ্যাঁ, মন্দির আছে। আমাদের বর্মি বাজারে প্রায় 10-11টি মণ্ডপ হয়, পূজা, এই যে পূজা আসতেছে। হ্যাঁ, টোটাল আমাদের বর্মি ইউনিয়নে মণ্ডপ হয় 14টার মতো, 14টা পূজা মণ্ডপ হয়। সম্প্রীতি কেমন মুসলিম হিন্দু মুসলিম আমাদের সৌজন্যমূলক, একদম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আপনাদের পরিকল্পনা কি? ধরেন আপনি যদি প্রতিনিধি হন, জনপ্রতিনিধি নিশ্চয়ই তো হবেন। আমি ইদানিং আমাদের কিছু গত 2 দিন আগে আমাদের মিটিং হয়েছে উপজেলা বিএনপির, আমাদের পূজা মণ্ডপগুলো পাহারা দেওয়ার জন্য এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের উপজেলা পর্যায়ে একটা কমিটি হয়েছে। এবং আগামী 26 তারিখ আমাদের ইউনিয়নের মিটিং আছে প্রতি ইউনিয়নে।
আমরা প্রতিটি ইউনিয়ন যেখানে মণ্ডপ আছে আমরা হিন্দুদের তাদের ধর্মীয় অনুষ্ঠান যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমাদের একটা কমিটি করে দেওয়া হবে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। কমিটি করে দেওয়া হবে। হ্যাঁ, এটা তো আমরা দেখে আসছি 5 আগস্টের পর থেকে আপনারা পাহারাও দিয়েছেন মন্দিরে যাতে কোনো ধরনের হামলা না হয়। আমাদের এখানে আমাদের শ্রীপুর বর্মীতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না এই পর্যন্ত। ঘটেনি না। আমরা যদি একদম মোটা দাগে জানতে চাই আপনার কাছে যে আপনি যেহেতু লোকাল পলিটিক্সে জড়িত, আপনি জি 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 আপনার এলাকা নিয়ে আপনার কি ধরনের প্ল্যান রয়েছে? ধরেন একটা জনগোষ্ঠী নিশ্চয়ই আছে দরিদ্র সীমার নিচে বসবাস করে, একটি মধ্যবিত্ত জনগোষ্ঠী আছে এবং উচ্চবিত্ত জনগোষ্ঠী আছে, সেই ডিমার্কেশন কি আপনি করেছেন কিনা যে আসলে কতজন গরিব দরিদ্র পরিবার তাদেরকে আলাদা আলাদা করে কিভাবে স্বনির্ভর করা যায়? এরকম প্ল্যান না থাকলে তাহলে কিভাবে আমার ইউনিয়নে আমার যে গ্রামে বাড়ি এই বাড়িটা এই গ্রামটা স্বনির্ভর। জিয়াউর রহমান মরহুম জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি 1981 বা 82 সালে উনি যে ওই গ্রামটাকে স্বনির্ভর করে দিয়েছিল। আমার নিজের গ্রামটা, আমি যে গ্রামে জন্মগ্রহণ। তাহলে আপনার কোনো কাজ নেই? কাজ আছে, আমার ইউনিয়নের সব গ্রাম তো স্বনির্ভর না। আর আমার প্ল্যান হচ্ছে আমি বিগত 2016 সালে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম বর্মী ইউনিয়ন থেকে। আমি এর আগেও আরেকটি ইলেকশন করেছিলাম চেয়ারম্যান পদে। তো আমার প্ল্যান হচ্ছে যদি আগামীতে যদি দল আমাকে মূল্যায়ন করে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার প্রথম প্ল্যান হচ্ছে একটু গ্রিন ইউনিয়ন করব। গ্রিন ইউনিয়ন? গ্রিন ইউনিয়ন। ওখানে আমি ময়লার জন্য আলাদা একটা করব। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের জায়গা আছে কিছু, ওইখানে ময়লার জন্য একটা ডাম্পিং স্টেশন করব এবং যেহেতু লোকাল এটা আমার একটা ভিন্ন পরিকল্পনা। ওইখানে আমি প্রতিটা রাস্তায় আমি ড্রাম দেওয়ার চেষ্টা করবো যাতে ময়লা রাস্তায় না ফেলে। বাহ, চমৎকার, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম। হ্যাঁ। আর কি প্ল্যান আছে? আর প্ল্যান হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, চলমান, এটা চলমান প্রক্রিয়া হবে। আর যেখানে যেখানে বাকি আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতে লেখাপড়াটা সুন্দরভাবে হয় ওরকম একটা সমাজের যারা শিক্ষিত শ্রেণী আছে তাদেরকে নিয়ে একটা মনিটরিং সেল করার চেষ্টা করবো যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক আছে কি না। কারণ আমাদের মফস্বলের ছেলেমেয়েরা তো প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, ওদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং না। প্রাথমিক বিদ্যালয়ে যদি তার লেখাপড়ার ভিত্তি না হয় সে মাধ্যমিক যায় ভালো করতে পারবে না। আপনার ইউনিয়নে কতটি প্রতিষ্ঠান রয়েছে? আমার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় 26টা প্রাথমিক বিদ্যালয় আছে। মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আছে 4টি হাই স্কুল আছে এবং মাদ্রাসার পরিমাণ আছে আরও দাখিল ফাজিল আরও 7টা মাদ্রাসা আছে, দাখিল 2টা ফাজিল। প্রতিষ্ঠান ভালোই পর্যাপ্ত রয়েছে। হ্যাঁ, অনেক বড় এরিয়া, 39টা গ্রাম আমার ইউনিয়নে। জনসংখ্যা ইউনিয়নের জনসংখ্যা বললাম ভোটার সংখ্যা 55,000, 2 লাখ প্লাস যেটা বললাম, 2.5 লক্ষ লোকের বসবাস। তো অনেক বড় ইউনিয়ন আপনার। হ্যাঁ, বর্মী। হ্যাঁ, 2.5 লক্ষ লোকের বসবাস। আর এখানে মূলত মানুষের কর্মসংস্থানটা মানে কিভাবে? আমাদের এখানে বর্তমানে আমার শ্রীপুরে আমার ইউনিয়নে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে 4টা, তারপরে ওষুধ ফ্যাক্টরি আছে, ম্যাগনার 3টা ফ্যাক্টরি আছে, ম্যাগনা গ্রুপের 2টা ফ্যাক্টরি আছে, একটা সাইকেল বানায়, একটা কার ম্যানুফ্যাকচারিংও আছে, 4টা গার্মেন্টস আছে। আর বর্মী বাজারটা আমাদের একটা বিশাল ঐতিহ্যবাহী বাজার, 400 বছর পুরানো বাজারটা শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত। অনেক নদীর পাড়ে বাজার, ঐতিহ্যবাহী, বেশ 400 বছর আগের বাজার। বেশ ঐতিহ্যবাহী বাজার। হ্যাঁ, ঐতিহ্যবাহী বাজার। ওই ইউনিয়নে আমার প্রথম প্রেসিডেন্ট ছিল আমার বংশেরই, ওনার নাম, হ্যাঁ, আমি ওই বংশেরই ছিলাম আগে যখন প্রেসিডেন্ট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে তার মানে আপনি মোটামুটি বনেদি পরিবারের সন্তান আর কি। জি জি। তাহলে তো আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। আমার পিতা ছিল মোহাম্মদপুর প্রাইমারি স্কুল হেডমাস্টার। বাহ, চমৎকার। তো আপনার কাছে তো অনেক কিছু আশা করে আপনার এলাকার মানুষ। হ্যাঁ, আশা করে, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে তাদের জনগণের সাথে থাকা। জনগণকে কি বলতে চান? জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমি অতীতেও দুর্দিনে ছিলাম, স্বৈরাচারী আমলে আমি ইলেকশন করেছি, হয়তো সেই অবস্থায় পরিবেশ ছিল না, মানুষ আমাদের লোকজন ওইভাবে ইলেকশন করতে পারে নাই, ভোট দিতে পারে না। তারপরে যা ভোট পেয়েছিলাম আমি আমি যে সেন্টারে ভোট দিই ওই আমলে সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। হ্যাঁ, আর অন্য নির্বাচিত হতে পারেননি নাকি? নির্বাচিত হতে পারি নাই, অন্য জায়গায় গিয়ে ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে আওয়ামী লীগের স্বৈরাচার আমলে ইলেকশন আপনারা তো জানেন, দিনের ভোট রাতে হয়েছে, রাতে ভোট দিয়ে দিয়েছে। এখন কি ভোটের পরিবেশ হয়েছে নাকি? এখন ভোটের পরিবেশ ইনশাল্লাহ ভালো। যে ভোট যদি আমাদের দল এবং জামাত যদিও ষড়যন্ত্র করতেছে, জামাত তারা কিসের পিআর চায়, এগুলা তো আসলে কোনো সিস্টেমেটিক ওয়ে তো পড়ে না বাংলাদেশের। পিআর কি ভোট দেওয়ার ক্ষেত্রে, আমার ভোট আমি দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে মনে হয়? ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা করবে না, কিন্তু এটা আসলে কে আসলে কে নেতা হবে এটা তো কোনো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখনো হয় নাই। বাংলাদেশ ওয়েস্টার্ন কান্ট্রি না।
পিয়ার আপনারা চাচ্ছেন না? না, আমরা পিয়ার চাচ্ছি না। বুঝে না বুঝে? বুঝেই। মানে আমরা দেখলাম যে 56% মানুষ পিয়ার কি সেটা বুঝে না। বুঝে না, এটা সময় লাগবে। আপনি এখন এই তাৎক্ষণিক এটা করতে চাইলে হবে না। দেশের মানুষ তো মানে আপনারা চান যে এটা আসুক, বাট একটু সময় আরো 2-4 বছর প্র্যাকটিস করুক না, আরো মানে 2-1টা ইলেকশন যাক তারপরে। মানে কেন এটা বেশি দুর্বোধ্য? আমি আমার এলাকায় আমি কে এমপি হবে আমি জানতে পারছি না। পিয়ার হলে তো আমি জানতে পারছি না আমার এলাকায় কি জনপ্রতিনিধি হবে, আমি কার কাছে যাব। কিন্তু যদি এরকম হয় যে আপনার এলাকার সেই ব্যক্তি জনপ্রতিনিধি যে মানে আপনার এলাকার বাইরে থেকে তো জনপ্রতিনিধি আসছে না, ধরেন হয় জামাত, না হয় বিএনপি, না হয় এনসিপি, না হয় গণ অধিকার, কেউ না কেউ আসবে, সেটা তো এলাকারই সন্তান হবে। আসুক, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ওই পিয়ার পদ্ধতি আমাদের দেশে এখনো আসলে এটা আমাদের জন্য আমরা এখন রেডি না, এটার জন্য রেডি না, মানসিকভাবে আমরা রেডি না। তাহলে আমরা এই গতানুগতিক যে আমাদের সিস্টেম আছে এই সিস্টেমে চলুক, অসুবিধা নেই। জনপ্রিয়তা থাকলে আসবে, জনগণ যদি পছন্দ করে যেই দলই হোক না। অনেক সময় এক ভোটের ব্যবধানে হেরে যায় না, যে সিস্টেমে এসে গেছে, কিছু করার নেই। কিন্তু তার কোনো আমরা জয় পরাজয় মেনে নিতে হবে, জনগণের রায় আমরা মেনে নেব। আচ্ছা, জনগণের জন্য আসলে মোটা দাগে আপনি আপনার ইউনিয়ন বা আপনার এলাকার জন্য কি করতে চান সেটি একটু আজকে প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে আপনাকে। আমি যদি আগামী দিনে যদি স্থানীয় সরকার নির্বাচনে বর্মি ইউনিয়ন থেকে জনগণ যদি আমাকে রায় দেয়, আমি আমার সর্বোচ্চ এফোর্ট দেব এবং রাস্তাঘাট, বিশেষ করে শিক্ষার ব্যাপারে আমার 0 টলারেন্স থাকবে। মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, সন্ত্রাসের বিরুদ্ধে 0 টলারেন্স। আমার সাধ্য দিয়ে আমার যতটুকু এফোর্ট দেওয়া দরকার আমি কোনো কিছুতেই কৃপণতা করব না। আর 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে? 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে 100% ভূমিকা থাকবে। আমার দলকে সসংগঠিত করা এবং দলের মধ্যে যাতে গণতন্ত্র থাকে, দলের সবাইকে নিয়ে কাজ করার জন্য, এবং জনগণকে যাতে বুঝে বিএনপি আমরা জনগণের দল। সাম্প্রতিক সময়ে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা, এটা নিয়ে বিব্রত না আপনারা? আমরা কিছুটা বিব্রত, কারণ আসলে তো সরকার তো এখন বিএনপি সরকার না, এখন সরকার তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই। তারপরেও তো আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটছে, একেবারে নিজেদের মধ্যে আন্তঃকন্দল রয়েছে। এটা ইলেকশনের পরে আমাদের দলের সব কিছু চেইন অফ কমান্ড ঠিক হয়েছে, কারণ এখানে দেখা যাচ্ছে অনেক এলাকায় একটি আসনে 5-7 জন সম্ভাব্য প্রার্থী, কেউ দল বাড়ি করার জন্য এখানে জামাতের লোকও ঢুকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে বা অন্যান্য রাজনৈতিক দলের। কিন্তু আলটিমেটলি যেহেতু বিএনপি একটি বড় দল, দুষ্টা আমাদের বিএনপির উপরে এসে পড়ে। হ্যাঁ, অনেকেই বিচ্ছিন্ন ঘটনা ঘটনা যেতে কেন। আর আমাদের শ্রীপুরটা হচ্ছে একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে বেশিরভাগ লোকই বাহিরের লোকজন। এই বাহিরের লোকজনই আইসাই বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটায়। টিভিতে হেডলাইন খুলতে দেখবেন প্রতিদিন শ্রীপুরে একটা হেডলাইন আছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের বহিরাগতরা, যতটি আপনার স্মাগলার বলেন, তারপরে যারা ওই মাদকের সাথে জড়িত, ম্যাক্সিমামই দেখবেন ওদের বাড়ি আমাদের লোকাল না, ওদের বাড়ি ময়মনসিংহ বা অন্যান্য আদার্স ডিস্ট্রিক্টে ওদের বাড়ি। আপনার ওখানে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আমরা জানি যে সব জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বেশি। এটা আসলে রাজনৈতিক একটা বিএনপি একটা বৃহৎ দল, এখানে প্রতিযোগিতা থাকবেই। তবে আমরা আমাদের নেতার নির্দেশে আমরা প্রতিযোগিতা করতে রাজি, কিন্তু প্রতিহিংসা নেই, বিশ্বাস করি না। নিজেদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না। কিন্তু লোকাল পলিটিক্সে কিন্তু প্রচুর প্রতিহিংসা। আসলে লোকালে গ্রামের মানুষগুলি খুবই সহজ সরল, গ্রামের মানুষ এত অনেক কিছু চিন্তা করে না, অনেক সময় ওরা বেশি ইমোশনাল, এই কারণে আসলে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে পড়ে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ শামীম ভাই, আপনার কাছে অনেক গল্প হলো এবং লোকাল পলিটিক্স নিয়ে প্রিয় দর্শক আমরা আরও আলোচনা করব পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।